বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার বর্তমান বয়ফ্রেন্ড। আমার বুকটা ধুক করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরুদ্ধ হয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছি। তনিমার ভাই বলল, আপু ভেতরে চলো, আগে ফ্রেশ হ, তারপর দুলাভাইকে দেখবে। তুই ব্যাগটা তানিয়ার রুমে নিয়ে রাখ, আমি আসছি। ফাহিম চলে যাবার পর আমি আবারও ভালো করে দেখার চেষ্টা করলাম। সত্যি তো, এটা সাকিব বন্ধুদের সাথে সোফার উপরে বসে আছে। অথচ গতকাল এই সাকিব একটি রেস্টুরেন্টে আমাকে ডেকে নিয়ে গিয়ে বলেছিল, বিন্দু আমার একটা জরুরি কাজে রাঙামাটি যেতে হচ্ছে, হয়তোবা সপ্তাহ দুয়েক তোমার সাথে যোগাযোগ করতে পারবো না। যোগাযোগ করতে পারবে না কেন? যখনই মন চাইবে তখনই মোবাইলে কথা বলবো। আমি যাচ্ছি রাঙামাটিতে, রাঙামাটির গহীন অরণ্যে নেটওয়ার্ক থাকে না। এই 2 সপ্তাহ আমি থাকবো কিভাবে? আরে পাগল, 2-1 দিন পর আমি সুযোগ পেলে বিডিআর ক্যাম্পে গিয়ে বিশেষ ব্যবস্থায় তোমাকে কল দেব। এর মধ্যে আমার মোবাইল সুইচ অফ থাকবে। তুমি হঠাৎ করে রাঙামাটি কেন যাচ্ছ? রাঙামাটির ওই দিক দিয়ে 3 পার্বত্য জেলা সীমান্ত সড়ক হচ্ছে, সেই সড়কে একটা টেন্ডার আমি পেয়েছি, ওটার কাজে আমি জরুরিভাবে যেতে হচ্ছে। তুমি টেনশন করো না, আমি ঠিক টাইমে তোমাকে কল দেব। নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে। অথচ সেই সোজা বিয়ের পিড়িতে 2 বছরের রিলেশন আমাদের, কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার চোখে সাকিব সৎ নম্র ভদ্র ছেলে, তার চেয়ে বড় কথা আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে, খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো। অথচ আমি টু শব্দটিও জানলাম না। সাকিব বলেছিল রাতের গাড়িতে সে রাঙামাটি যাচ্ছে, অথচ সে ঢাকায়। বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমে বসানো হয়েছে। তনিমা আমাকে ফোনে বলেছিল, কিরে বিন্দু এতক্ষণ ধরে ফোন করছি, তুই কোথায়? আমি তখন সবেমাত্র গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে রুমে ঢুকছিলাম। আমি বললাম, এই তো একটু আগে তোর সাথে কলেজ থেকে এসে গোসল করছিলাম, আমার হয়তো আর কলেজে যাওয়া হবে না রে। আমি বললাম, কেন, আবার কি সমস্যা হয়েছে? আমি জানতাম তনিমার বড় ভাবি চায় না তনিমা লেখাপড়া করুক, ওকে বিয়ে দিতে পারলেই তনিমার বড় ভাবি যেন হাফ ছেড়ে বাঁচে। তনিমা কেঁদে কেঁদে বলল, আগামীকাল নাকি আমার বিয়ে। হঠাৎ করে বিয়ে? ব্যাপারটা আমি বুঝলাম না, আমাকে একটু ক্লিয়ার করে বল। ভাবি পছন্দ করে একটা পাত্র এনেছে, পাত্রের নাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ওরা একটু আগে এসে আমাকে দেখে আংটি পরিয়ে দিয়েছে। এত ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে ভেবে ভাবি আগামীকালই আমাদের বিয়ের ব্যবস্থা করেছেন। তাই বলে আগামীকাল? তুই তো জানিস বাবা মা মারা যাবার পর আমরা ছোট 2 ভাই বোনকে নিয়ে বড় ভাইয়ের সুখের সংসার। আমি বড় ভাইয়ের মনে আঘাত লাগবে বলে কখনো প্রেম ভালোবাসাও করিনি। ওদের মুখের দিকে তাকিয়ে নারী জীবনের অনেক কিছুই বিসর্জন দিয়েছি। তাই আজ ভাই আর ভাবি কাউকে না করতে পারলাম না। এখন আমার কি করতে হবে? তুই কাল যত তাড়াতাড়ি পারিস আমাদের বাসায় চলে আসিস। কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত দেব না। ছেলে নাকি তার 2 বন্ধুকে নিয়ে আসবে। প্রথমত ঘরোয়া ভাবে বিয়েটা হয়ে যাবে, পরে সময় সুযোগ বুঝে ধুমধাম করে বিয়ের পরবর্তী অনুষ্ঠান হবে। তুই অত কথা না বলে কাল সকালে যত তাড়াতাড়ি পারিস চলে আসিস বলেই তনিমা মোবাইলে লাইন কেটে দিল। আমি সাকিবকে কল দেওয়ার জন্য ওর নাম্বারে ডায়াল করলাম, কারণ আমি সাকিবকে না বলে কোথাও যায় না। তার উপর বিয়ে বাড়ি শুনলে সাকিবকে না বলে গেলে সাকিব হয়তো বা রাগ করতে পারে। কিন্তু মোবাইল থেকে বেরসিক মহিলাটা বলে দিল, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সাকিবের মোবাইল বন্ধ। কথাগুলো যখন আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে ভাবছিলাম, তখন তনিমার বড় ভাই এসে বলল, কিরে বিন্দু এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি হঠাৎ করে ভাইয়ার কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। ও বুঝেছি, পর্দার আড়াল থেকে তনিমার হবু স্বামীকে দেখছিস তাই না? আমি মাথা নেড়ে বললাম, জি। দেখেছিস আল্লাহর রহমতে আমাদের তনিমা কত সুন্দর ছেলে পেয়েছে। ছেলেটি যেমন সুন্দর তেমনি বৃত্তশালী। আচ্ছা ভাইজান, ছেলেটির নাম কি? কি জানি নাম বলেছিল, আমি ভুলে গেছি। আসলে তোমার ভাবি এই সম্বন্ধটা এনেছে তো, তাই আমি অত কিছু জানি না। তুমি তনিমার রুমে গিয়ে তোমার ভাবিকে অথবা তনিমাকে জিজ্ঞেস করে দেখো। আমি আর ওখানে দাঁড়ালাম না, তনিমার রুমে চলে গেলাম। রুমে ঢুকে দেখলাম তনিমার টেনশনে পায়চারি করছে, আর ভাবি ওয়ার্ড্রোব থেকে বিয়ের শাড়ি বের করছে। আমাকে দেখে তনিমা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তো রাস্তায় এত লেট হলো কেন? রাস্তায় শ্রমিক ধর্মঘটের কারণে রিক্সা গাড়ি কিচ্ছুই পাচ্ছিলাম না, তাই আসতে লেট হয়ে গেল। তনিমার ভাবি বলল, বিন্দু তুই এসেছিস ভালোই হয়েছে, তনিমাকে কোণে সাজানোর দায়িত্ব তোর। ঠিক আছে ভাবি, আমি যখন এসে পড়েছি আর কোনো টেনশন নেই। আমি ওনাদেরকে টেনশন ফি করলেও আমার মনের মধ্যে একটা টেনশন বিরাজ করছে। ড্রয়িং রুমে বর ভেসে যাকে দেখলাম সে সাকিব না তো, দেখতে অবিকল সাকিবের মতো। আবার মনকে প্রবোধ দিলাম, মানুষের চেহারায় মানুষ থাকতে পারে, এমনও তো হতে পারে তনিমার বর দেখতে আমার ভালোবাসার মানুষ সাকিবের মতোই। বিষয়টা আমাকে নিশ্চিত হতেই হবে। কি হয়েছে বিন্দু, তুই কোথায় হারিয়ে গেলি? না ভাবি, ও কিছু না, তুমি আমাকে মেকআপের সামগ্রীগুলো এনে দাও, আমি তনিমাকে সাজিয়ে দেই। আচ্ছা আমি এনে দিচ্ছি, তার আগে তোকে কিছু নাস্তা পানি দেই বলেই তনিমার ভাবি রুম থেকে বের হয়ে গেল। আমি তনিমাকে নিয়ে খাটের উপরে বসলাম। এখানে একটা কথা বলে রাখি, আমি যে 2 বছর ধরে সাকিবের সাথে প্রেম করি সে বিষয়টা তনিমা জানতো না। এমনকি তনিমা সাকিবকে কখনোই দেখেনি। তনিমা আমার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও তনিমাকে কখনোই আমি আমার ভালোবাসার কথা বলতে পারিনি, কারণ তনিমা কিছুটা কনজারভেটিভ। সে ভালোবাসাগুলো পছন্দ করে না, সে
যদি জানতো আমি কারোর সাথে প্রেম করছি তাহলে সে আমার সাথে বন্ধুত্বই রাখতো না। তাই আমি তার কাছ থেকে বিষয়টি হাইড করেছিলাম। তনিমাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তনি, তোর বরের নাম কি রে? কি যেন একটা নাম বলেছিল, আমি ভুলে গেছি। ওয়ার্ড্রোফে একটা বায়োডাটা আছে, ওখানে ওর নাম আর ওর বাবার নাম আছে, ওর ঠিকানা সব লেখা আছে, তুই পড়ে দেখ। আমি বসা থেকে ভয়ে ভয়ে উঠলাম, আল্লাহকে ডাকতে লাগলাম এটা যেন সাকিব না হয়। দেখতে সাকিবের মতো হলেও সে যেন অন্য কেউ হয়, কারণ সাকিবকে আমি অনেক ভালোবাসি। তাকে ছাড়া আমার জীবনের কোনো অর্থই হয় না। ততক্ষণে ড্রয়ারের ভেতর থেকে বায়োডাটা হাতে নিয়ে নামটা দেখতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বরের নাম সাকিব খান, চন্দনাইশ। আমি আর কিছু করতে পারলাম না, আমার মাথা ধরেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরছে। তনিমা বলল, কিরে বিন্দু, বায়োডাটা কি পেলি? সে যাতে আমার চোখের পানি না দেখে তাই আমি ওর দিকে না ফিরে পেছন থেকে বললাম, পেয়েছি, তুই একটু ওয়েট কর, আমি বাথরুম থেকে আসি। চোখের জল মোছার জন্য আমি বাথরুমে চলে গেলাম। এদিকে ড্রয়িং রুমে তনিমার বড় ভাই মোমেন সাহেব পাত্র এবং পাত্রের বন্ধুদের সাথে বসে গল্প করছিল। তনিমার ভাবি সেখানে এসে বলল, তুমি এখানে বসে গল্প করলে হবে? তাড়াতাড়ি যাও, কাজীকে ডেকে নিয়ে আসো। তনিমার কি বধূ সাজা শেষ? কাজী কিন্তু এসে বেশিক্ষণ বসবে না, ওর বান্ধবী এসেছে, ও কিছুক্ষণের ভেতরে তনিমাকে কোণে সাজিয়ে দেবে, তুমি গিয়ে কাজীকে নিয়ে এসো। বলেই তনিমার ভাবি চলে আসলো। তোমরা একটু গল্প করো, আমি এক্ষুনি কাজীকে নিয়ে আসছি। পাত্রের বন্ধু বাপ্পি বলল, এই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, বেশি লেট হলে আমরা না হয় আজকে রাতটা থেকে যাব এখানে ওদের বাসর দিয়ে দেব। পাত্রের আরেক বন্ধু বিজয় বলল, তোর কি মাথা ঠিক আছে? সাকিবের বাড়িতে সাকিবের অসুস্থ বাবা এবং মা ওদের পুত্রবধূর জন্য ওয়েট করছে, আমরা যত তাড়াতাড়ি পারি বরকনেকে নিয়ে চলে যাব। ভাইজান, আপনি একটু তাড়াতাড়ি করেন। ঠিক আছে, আমি এক্ষুনি কাজীকে নিয়ে আসছি। বলেই তনিমার বড় ভাই চলে গেল। তোর ছ্যাচটামি স্বভাব কি যাবে না? আমি আবার কি করলাম? যখনই শুনেছিস কোনের বান্ধবী এসেছে তখন থেকে এখানে থাকার ফোন দিয়ে আসছিস। এদিকে আমি বাথরুমে ঢুকে অনেক কান্না করতে লাগলাম। আমার পৃথিবীটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। যেই সাকিব একটা মুহূর্ত আমার সাথে কথা না বলে থাকতে পারে না, সেই সাকিব কিভাবে আমাকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছে? আমার মধ্যে কিসের এমন কমতি ছিল? আমার চোখের জল আর মুখ ধোয়ার পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। বারবার আমার কানে বাজছে সাকিব সম্পর্কে জানা আমার একমাত্র বন্ধু ইকবালের কথা। ইকবাল আমাকে অনেকবার বলেছিল সাকিবের চরিত্র ভালো না, সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি কিন্তু সেটা বিশ্বাস করিনি, কারণ সাকিবের পবিত্র মুখে কোনো অপবিত্র ছায়া আমার দৃষ্টিগোচর হয়নি। আমার বুক ফাটা আর্তনাদ আমি কিছুতেই থামাতে পারছিলাম না। এদিকে তনিমার ভাবি তনিমার রুমে এসে দেখলো তনিমা তখনও কোণে সাজা হয়নি। তনিমার ভাবি বলল, কিরে, তুই এখনো রেডি হসনি? বিন্দু যে বাথরুমে গেল এখনো বের হয়নি। কি বলিস, ও এতক্ষণ বাথরুমে কি করছে? জানি না ভাবি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে। আচ্ছা, আমি বাথরুমের দিকে গিয়ে দেখি। এই বলে তনিমার ভাবি বাথরুমের কাছে আসলো। ভেতরে তখনও আমি কান্না করছিলাম, মনকে কিছুতেই বোঝাতে পারছিলাম না সাকিব কেন আমার সাথে এমন প্রতারণা করলো। আমার ভুলটা কোথায় ছিল খুঁজে দেখার চেষ্টা করলাম, তখনও চোখ দিয়ে আমার অঝরে জল ঝরে যাচ্ছে। তনিমার ভাবি বাথরুমের দরজায় এসে বলল, কিরে বিন্দু, তোর আর কতক্ষণ লাগবে? কাজী চলে এসেছে, এখনো তনিমাকে রেডি করনি? আমি বললাম, ভাবি, আমার একটু প্রবলেম হয়েছে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। আমার কথা শুনে ভাবি চলে গেল। ভাবি চলে যাবার পর আমি চোখের জল লুকানোর চেষ্টা করে চোখ মুছতে মুছতে বাথরুম থেকে বের হলাম। তনিমার রুমে এসে দেখলাম তনিমাকে ভাবি কোণে শাড়ি পরিয়ে ফেলেছে। আমি এসে ভাবিকে বললাম, ভাবি আপনি যান, আমি তনিমাকে রেডি করছি। ভাবি চলে যাবার পর আমি নিজের হাতে তনিমাকে সাজাতে লাগলাম। আমার এমনই কপাল, যাকে আমি সারা জীবন ভালোবেসে এসেছি, তার বিয়ের জন্য আমার প্রিয় বান্ধবীকে বউ সাজিয়ে পাঠাচ্ছি আমারই ভালোবাসার মানুষের কাছে। এমন কপাল নিয়ে ভাগ্য বিধাতা যেন কোনো মেয়েকেই পৃথিবীতে না পাঠায়। এদিকে কাজী সাহেবকে নিয়ে বড় ভাইজান ড্রয়িং রুমে এসেছে। কাজী সাহেব ড্রয়িং রুমে ঢুকতেই বরসহ সবাই কাজীকে সালাম দিল। আসসালামু আলাইকুম। কাজী সাহেব ওয়ালাইকুম সালাম বলে বলল, তাড়াতাড়ি কনেকে নিয়ে আসুন, একটু পরে মাগরিবের আজান দেবে, আমার আবার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আপনি এখানে বসুন, আমি কনেকে আনার ব্যবস্থা করছি। বলেই বড় ভাইজান বড় ভাবিকে ডাক দিয়ে বলতে লাগলো, কই গো মৃত্তিকার মা, তনিমাকে তাড়াতাড়ি নিয়ে এসো। বড় ভাবির একটা মাত্র মেয়ে, তার নাম মৃত্তিকা, বয়স এখনো 3 বছর। এদিকে বড় ভাবি রুমে এসে বলল, তনিমাকে সাজানো কি শেষ হয়েছে? ততক্ষণে আমি তনিমাকে সাজিয়ে রেডি করে রেখেছিলাম। আমি বললাম, হ্যাঁ, ওকে নিয়ে যেতে পারেন। তুই কি আমার সাথে যাবি না? আমার মাথাটা প্রচন্ড ঘুরছে রে, তুই গিয়ে কবুল বল, আমি একটু পরে আসছি। সে কি করে হয়, তুই আমার একমাত্র বান্ধবী, আমি কবুল বলার সময় তুই কি আমার পাশে থাকবি না? দেখছিস না বিন্দু অসুস্থ, ও একটু রেস্ট করুক। ওইদিকে কাজী সাহেব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি চল। বড় ভাবি তনিমাকে নিয়ে চলে গেল, আর আমার পৃথিবীটা তিলে তিলে অন্ধকার হতে লাগলো। কিছুক্ষণের ভেতরে আমার ভাবি
ভালোবাসার মানুষটার চিরতরে আমার থেকে পর হয়ে যাবে ভাবতেই বুক ফেটে কান্না আসছে। মাগরিবের আজান হলো। নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। এক পাশে বসানো হলো বরসহ বন্ধুদের, অন্য পাশে বসলেন তনিমা ও তার ভাবি, বড় ভাইজান আর ফাহিমা এক পাশে দাঁড়িয়ে রইলেন। মাঝখানে সোফায় কাজী সাহেব বসে বর কনের নাম ঠিকানা সব লিখে নেওয়ার পর কোণে থেকে একটা সিগনেচার নিলেন, তারপর বর থেকে সিগনেচার নিলেন। সবশেষে কাজী সাহেব খুতবা পাঠ করতে লাগলেন। এমন সময় আমি এসে পর্দার আড়ালে দাঁড়ালাম। নিজের চোখে দেখতে চাই আমার ভালোবাসার মানুষটা কিভাবে তিলে তিলে আমার থেকে পর হয়ে যাচ্ছে। আমি পর্দার আড়াল থেকে সব দেখতে লাগলাম, কিন্তু ওরা আমাকে খেয়াল করেনি। তারপর বিয়ে নিয়ম অনুযায়ী কাজী সাহেব যখন বললেন, বলো মা, কবুল। তনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা তনিমার ভাবি তনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বল। তনিমা হু হু করে কাঁদলো। আমার বুকটা যন্ত্রণায় ক্রমশ ভারী হয়ে উঠছে, হাত পা কাঁপছে, চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়না। তনিমা 3 বার কবুল বলা শেষ করলো। কাজী যখন সাকিবকে কবুল বলতে বলল, আমার জানটা মনে হয় বেরিয়ে যাবে এখন। কাজী বলল, বলো বাবা, কবুল। আমার ভালোবাসার মানুষটা পর পর 3 বার বলল, আলহামদুলিল্লাহ, কবুল। আমার ভেতরটা শূন্য হয়ে গেল, হারিয়ে গেল আমার সাকিব। বিষাক্ত তীর যেন একের পর এক আমার বুকে বিদ্ধ হলো, আমার বুকটা এফোড় ওফোড় করে দিল। আমি চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্প এখানেই শেষ নয়। গল্পটি আপনাদের কেমন লেগেছে বা আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান কিনা তা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আমরা আগামী পরশু এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে ঠিক এই টাইমে এই পেজে হাজির হব। আর আগামীকাল দুপুর 2টায় আপনার কমেন্টের উত্তর দিতে আমরা এই পেজ থেকে লাইভে আসব। আশা করি আগামীকাল 2টায় আপনিও আমাদের সাথে লাইভে যুক্ত হবেন। গল্পটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।